গত 2 মার্চ 2024 আমরা 4 বন্ধু মিলে এসেছিলাম তাজপুর। আজকে তারই দ্বিতীয় দিন, মানে 3 মার্চ 2024। হোটেল থেকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘা, উদয়পুর ও তালসারিটা ঘুরে দেখতে। যদি তাজপুরের ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবেন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়ালাম। কেউ বলছিল দীঘার নাকি এটা মেরিন ড্রাইভ। জানি না বাবা এটা মেরিন ড্রাইভ কিনা, কিন্তু জায়গাটা আমার ভালো লাগলো, একটু দাঁড়িয়ে ছবি নিয়ে নিলাম। আমাদেরই একজন ওইদিকে SRK স্টাইলে ছবি তুলতে ব্যস্ত। দীঘার মতন এখানেও সমুদ্রের পাড়ে বেশ কিছু এরকম বসার জায়গা করা আছে। মেরিন ড্রাইভের পাশে দেখলাম বেশ কিছু হোটেলও আছে। মানে যারা দীঘার ভিড় এড়িয়ে সমুদ্র পাড়ে একটু ফাঁকায় ফাঁকায় থাকতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা মন্দ হবে না। এই হলো সেই দীঘার প্রবেশদ্বার, যেখান থেকে সকল পর্যটকদেরই যেতে হবে। এখন আমরা ওল্ড দীঘা সি বিচের পাশ দিয়েই যাচ্ছি, কিন্তু ওল্ড দীঘায় এখন না দাঁড়িয়ে আমরা প্রথমে যাচ্ছি উদয়পুর। এখন আমরা নিউ দীঘা রেল স্টেশনের সামনে দিয়েই যাচ্ছি। এখন আমরা উদয়পুর সি বিচে এসে পৌঁছালাম, আর এই রাস্তাটায় সি বিচের দিকেই যাচ্ছে। এখানে কিন্তু 4 চাকা পার্কিংয়ের জন্য 40 টাকা করে নেয়। এই রাস্তার দুধারে অনেক দোকান আছে দেখলাম, চাইলে কেনাকাটাও করতে পারেন। এইখান থেকে দেখে একবারের জন্য মনে হয়েছিল সমুদ্রের পাড়ে কোনো বড় মেলা বসেছে। পরে বুঝলাম ওই রঙিন কাপড়গুলো টাঙানো জায়গাগুলি আসলে খাবার স্টল। $200 টাকার বিনিময়ে এই বাইক রাইডও হয় সমুদ্রের পাড়ে। $100 টাকা দিলে বেশ কিছুক্ষণ ঘোড়াও চড়তে পারবে। $200 টাকা দিয়ে স্পিড বোটটাও চড়ে নিতে পারেন। এতে 2 কিলোমিটার ওরা নিয়ে যাবে ও 2 কিলোমিটার নিয়ে আসবে, টোটাল 4 কিলোমিটারের রাইড। বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া বিক্রি হচ্ছে। এই স্টলগুলোতে বলে দিলে ওরাই ভেজে আপনাকে দিয়ে দেবে। এই রকম জায়গায় বসে নোনা জলে পা ভিজিয়ে গরম গরম মাছ ভাজা খাওয়ার অভিজ্ঞতাটা মন্দ হবে না। ঢেউয়ের দাপট না থাকায় এখানে মন খুলে অনেকেই চান করছে। যতদূর চোখ যায় শুধু বালি ও সমুদ্র, আর মাঝে মাঝে কিছু ঝাউবন দেখা যাচ্ছে। যেহেতু লোকের ভিড় অনেকটাই কম, তাই সময় কাটাতে ভালো লাগছিল, আর অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। সমুদ্রে চান করতে ভালো লাগে না, তাই চান না করে শুধু ভিডিওই তুলে গেলাম। উদয়পুর সি বিচ থেকে বেরিয়ে আমরা তালসারির দিকে এগিয়ে যাই। রাস্তায় পড়বে এই চন্দনেশ্বর মন্দির। এটা হলো মন্দিরের প্রসাদ সেবন কেন্দ্র। এইখানেই জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। আমরা ভেতরে আর ঢুকিনি, যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিও তুলে নিয়েছি। ভেতরে দর্শনার্থীর ভিড় ভালোই ছিল। মন্দিরের চারপাশটা প্রচুর দোকানপাটে ঘেরা। দুপুর 1টার সময় এসে পৌঁছালাম তালসারি। এখন ভাটা থাকার কারণে বালি দেখা যাচ্ছে, নৌকাগুলো চারিদিকে দাঁড়িয়ে আছে। কিছু মানুষ ওই অল্প জলে হেঁটেও বেড়াচ্ছে। জোয়ারের সময় এই পর্যন্ত পুরো জল ভরে যায়।
সেই সময় এই জায়গাটাতে নৌকা এসে দাঁড়ায়, আর যারা নৌকা চড়তে ভালোবাসে তারা এইখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই নৌকায় উঠে নৌকা বিহার করতে পারে। এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে জোয়ার আসার অপেক্ষায়, আর জোয়ার আসলেই তখনই পর্যটকদের ভিড় এখানে হয়। এখানে ছোট ছোট অনেক খাওয়ার দোকান আছে, বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জন্য এইসব দোকানও আছে। আমি আবার কেনাকাটার দিকে না গিয়ে খাওয়ার দিকে যেতেই পছন্দ করি। যা গরম তাতে মস্তিষ্ক ঠান্ডা করার জন্য কুলপিটাকেই বেছে নিলাম। ওল্ড দীঘা ও নিউ দীঘার মাঝখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মন্দিরটি। কনস্ট্রাকশন সাইডে যাওয়ার পারমিশন না পাওয়ার কারণে আমরা বাইরে থেকেই কিছুটা ভিডিও তুলে নেওয়ার চেষ্টা করলাম। নির্মাণের কাজ শেষ হলে এই মন্দিরকে কেন্দ্র করে দীঘায় পর্যটকদের ভিড় আরও বেড়ে যাবে। দুপুর 2:45 নাগাদ ওল্ড দীঘার বিরিয়ানি হাউসে আমরা এলাম লাঞ্চ সারতে। রেস্টুরেন্টের উপরতলাটা ছিল এসি, তাই লাঞ্চের জন্য উপরতলাটাকেই বেছে নিলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম মটন বিরিয়ানি ও স্যালাড। খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। লাঞ্চ করে নিয়ে ওল্ড দীঘা সি বিচের দিকে এলাম। প্রচুর মানুষের ভিড় আছে, কেউ চান করছে, কেউ ফটো তুলছে। ওল্ড দীঘায় বেশি দূর তো আর যেতে দেওয়া হয় না, তাই এরম জায়গাতেই দাঁড়িয়ে সবাই চান করে। আমার বরাবরই পাহাড় একটু বেশি পছন্দ, কিন্তু সমুদ্র যে একেবারেই অপছন্দ সেটাও বলবো না। আর বাঙালিদের কাছে দীঘা একটু বেশি প্রিয়। এক কথায় এটা বাঙালিদের কাছে গোয়া বলা যায়। যেহেতু কলকাতা থেকে 4 থেকে 4.5 ঘন্টার ডিস্টেন্স, তাই কলকাতার মানুষরাই বেশি ভিড় জমায় দীঘাতে। প্রচণ্ড রোদ্দুর, এত গরমে আর থাকা যাচ্ছে না, তাই তাজপুরের হোটেলে ফিরে গেলাম। এখন বাজে সন্ধ্যে 6:16 আর আমরা রয়েছি ওল্ড দীঘা সি বিচে। রাতের অন্ধকারে এই ওল্ড দীঘা সি বিচ দিওয়ালির আলোর মতন জ্বলে ওঠে। এখন দোকানগুলো সব খুলে গেছে, যেহেতু পর্যটকদের ভিড় বেড়েছে তাই মার্কেটটা পুরোই খুলে গেছে। এই দীঘা সি বিচে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে যেগুলো, সেগুলো হচ্ছে এই মাছ ভাজা। এগুলো দেখলে প্রচণ্ড লোভ লাগে, কিন্তু ভয় পাই খেয়ে যদি পেট খারাপ করে, তাই আর খাই না। যতই নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরি হোক না কেন, দীঘার জনপ্রিয়তা মানুষের মন থেকে কখনোই কমবে না। সেই কারণেই দিন যত এগোচ্ছে মানুষের ভিড়ও ততই বাড়ছে এখানে। আর দীঘায় আসার জন্য 12 মাসই অনুকূল। যারা সমুদ্রের নোনা হাওয়া গায়ে লাগিয়ে ঘোড়া চড়তে ইচ্ছুক তারাও এখানে আসতে পারে। সমুদ্রের ধারে এত খাবার দোকান থেকে লোভ লাগছিল, তাই একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। ঘুরতে এসে যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা আইডিয়াল, কারণ বিচের ধারে এত দোকানপাট আছে এই ধরনের জিনিস কেনাকাটার জন্য, তার জন্য সুবিধাজনক। এবার দেখে নেওয়া যাক ওল্ড দীঘা সি বিচটা কিরকম সাজিয়েছে। ঘোড়া স্ট্যাচুর ওপরে আলো যে বারবার চেঞ্জ হচ্ছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই স্ট্যাচুর চারপাশে গোল করে একটা বসার জায়গা করে রেখেছে, এটাও বেশ সুন্দর দেখাচ্ছে।
সি বিচে ঢোকার পর এটার ডান দিকের পার্টটা এরকম সাজিয়েছে। এবার একটু চলা যাক বাঁ দিকের পার্টটার দিকে। এইখানে প্লান্টেশন করে ডিস্কো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, বেশ ডিস্কো লাইটের মতনই ঝিকঝিক ঝিকঝিক করছে। এই জায়গাটাতে বেশ কিছু বেঞ্চ আছে বসার জন্য, আর ঠিক তারই পিছনে দেওয়ালটিতে দেখতে পাচ্ছি আমরা সহজ পাঠের ছোটবেলায় যেগুলো পড়েছিলাম তারই কিছু অংশ অঙ্কিত করা আছে। এই জায়গার ওপরের ডিজাইনটা নেপালের কাঠমান্ডু অথবা চীনের আর্কিটেকচারের সাথে কিছুটা ম্যাচ করে। বসার এই জায়গাগুলো আমার খুব সুন্দর লেগেছে, এতটাই সুন্দর যে প্রত্যেকেই চাইবে কিছু সময় এখানে কাটাতে। বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য ছোট একটা পার্কও রয়েছে, আর বাচ্চারা এখানে ভালো এনজয়ও করছে। এত ঘোরার পর ফাইনালি সমুদ্রের ধারে বসার সুযোগ পেলাম।